নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে কিনা, আর পঞ্চম হলো যে পুরো প্রক্রিয়াটাই স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য কিনা। তো এই 5টা ক্রাইটেরিয়া যদি, 5টা মানদণ্ড যদি ওই ইতিবাচক উত্তর দেওয়া যায়, তাহলে এটা বলা যায় যে এটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। তখন আপনি তাকে পাস করার নম্বর দিতে পারেন। আর কিন্তু এখানে একটারও কিন্তু ইতিবাচক আমরা উত্তর খুঁজে পাই না, যে ভোটার তালিকায় ব্যাপক ত্রুটি আছে, যে নারীরা, অনেক নারী বাদ পড়েছে। আমাদের জনসংখ্যায় নারী পুরুষ অনুপাত সমান সমান, কিন্তু আমাদের প্রায় 1 কোটি জনগোষ্ঠী দেশের বাইরে কাজ করে, এবং অনেকেই ভোটার নন, যার ফলে নারী ভোটারের সংখ্যা বেশি হওয়া উচিত। এবং 2008 সালে যখন সবচেয়ে নির্ভরযোগ্য ভোটার তালিকা তৈরি করা হয়েছিল ওই সেনাবাহিনীর সহায়তা, তখন কিন্তু 14 লাখের বেশি নারী ভোটার ছিল পুরুষের তুলনায়। কিন্তু 2015 সালে যে 47 লাখের মতো ভোটার যুক্ত হয়েছিল হালনাগাদের মাধ্যমে, সেখানে জেন্ডার গ্যাপ ছিল 12%, 56 জন পুরুষ, 44 জন নারী। কোন কোন জেলায় 32% ইয়ে ছিল, এই যে পুরুষের সংখ্যা বেশি ছিল নারীর তুলনায়, যেমন ফেনীতে। তো ভোটার তালিকা নিয়ে, এবং এবারও 5-6% মতো জেন্ডার গ্যাপ, তো এটাও কোনোভাবেই গ্রহণযোগ্য না। অর্থাৎ অনেক নারী ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তো ভোটার তালিকা ত্রুটিপূর্ণ, এবং অনেক ব্যক্তি প্রার্থী হতে পারেন নাই। যে এই অভিযোগটা আমরা দেখেছি, শুনেছি, এমনকি মহাজোটের যারা শরিক দল তাদের থেকে ওই অভিযোগটা এসছে। তারপরে প্রার্থী সংখ্যা কমে গিয়েছে, মার্কা ব্যবহারের জন্য পর্যাপ্ত প্রার্থী ছিল না, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন ছিল না, এবং বিরুদ্ধ পক্ষের মনোনয়নের যে কথাটি বলেছেন সেই প্রসঙ্গে যদি একটু জানিয়ে রাখি, যে আমাদের কাছে তথ্য আছে যে অনেক সময় মাঠ পর্যায় থেকে কর্মকর্তারা, নির্বাচনী কর্মকর্তারা লিখিতভাবে অভিযোগ দেওয়ার পরও কিন্তু নির্বাচন কমিশন থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই নয়, একজন নির্বাচন কমিশনার 11টার সময় নোটশিট যে ওটা করা হয়েছে, ইনিশিয়েট করা হয়েছে, কিন্তু একজন নির্বাচন কমিশন সেই নোটশিটটা 4টা পর্যন্ত ধরে রেখেছেন, যাতে 3 জন একমত হয়েছিলেন, কিন্তু একজন ধরে রেখেছেন এটা, এবং 4টার পরে তিনি মতামত দিয়েছেন যে তিনি এর বিপক্ষে মত দিয়েছেন, এবং এটা চরম অসদাচরণ, এবং এই কমিশনের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। তো এই যে এটাই বিশ্বাসযোগ্যতা, ওই যে বিশ্বাসযোগ্যতা, স্বচ্ছতা, এটা। আর অনেক ভোটার তো ভোট দিতে পারে নাই, ভোটার দিনে যা ঘটেছে। তো এই কোন মানদণ্ডেই এটা, এই যে পাশ করার মতো নম্বর দেওয়াটা দুরূহ। আপনার দর্শকরা নম্বর দেখ, তো আমি কিন্তু 5 নম্বর দিতে পারছি না। আপনাদের দুজনের মূল্যায়ন আমরা শুনলাম, এবার প্রধান যে দুটি রাজনৈতিক দল, তাদের রাজনীতিবিদরা, প্রধান নেতারা কি মনে করছেন, তাদের মূল্যায়ন যদি একটু শুনে আসি। যারা জনগণের কাছে যেতে ব্যর্থ হয়েছেন, জনগণের রায় পেতে ব্যর্থ হয়েছেন, এবং তাদের চরম ভরাডুবির কারণে লজ্জার হাত থেকে বাঁচার জন্যই তারা এখন নির্বাচন থেকে বেরিয়ে আসার চিন্তা ভাবনায় আছেন। কোন একটি রাজনৈতিক দলের ব্যর্থতার জন্য তারা যদি নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকে, সেই ক্ষেত্রে তো আর অন্য কারো কিছু বলার থাকে না। আমি যখন দেখি এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদেরকেও আত্মাহুতি দিতে হচ্ছে, এদেরকে রক্ষা আমাদের নির্বাচন কমিশন করতে পারেন না, এই রকমের নির্বাচন কমিশনকে ক্ষমতা তো দিয়ে আমরা আসি নাই। আমাদের নির্বাচন কমিশন বিশ্বের সবচেয়ে বেশি শক্তিধর নির্বাচন কমিশন। তিনি ইচ্ছা করলে নির্বাচন বাতিলও করতে পারে, ইচ্ছা করলে নির্বাচন গ্রহণও করতে পারে, যে কেউ চাকরি খেতে পারে। কেমন লড়াও না, চড়াও না, গায়ও না, পিছায়ও না, এটা কি? গায়ের জোরে যেমন আজকে মহাসচিবের প্রধান তারা বানচাল করেছে, এইভাবে জোর করে তারা মামলা দিচ্ছেন, মামলার পরিপ্রেক্ষিতে চার্জশিট দেওয়ানোর চেষ্টা করছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। সোমবার 4 তারিখ আমাদের মাননীয় বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশব্যাপী জেলা সদর এবং মহানগরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে। আমার মনে হয় রুহুল কবির রিজভী অন্য প্রসঙ্গে কথা বলছিলেন।
তবে আমরা যেটি জানতে পেরেছি যে ভোটের পর ইসি সচিবালয়ে গিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ইউপি নির্বাচনের শেষ 3 ধাপ তারা বর্জনের কথা বলেছেন। এই তথ্যটি জানিয়ে রাখলাম। বর্জনের ঘোষণা দিয়েছে, তারা বলেছেন যে তারা হয়তো বর্জন করবেন মোস্ট লাইকলি। জি, যেটি সুরঞ্জিত সেনগুপ্ত যেটি বলছিলেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর নির্বাচন কমিশন, আমি ঠিক জানি না, তবে একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে যে পরিমাণ ক্ষমতার দরকার নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সে ধরনের সক্ষমতা দেয়া আছে বলে বিশ্লেষকরা বলছেন। কিন্তু নির্বাচন কমিশন তার ক্ষমতার ব্যবহার থেকে আমরা দেখছি যে বারবারই তারা বিরত থাকছেন। কেন? দেখুন, আসলে তো আমার জানা মতে নির্বাচন কমিশনগুলো গণতান্ত্রিক দেশগুলোতে ক্ষমতা প্রাপ্তই হন, তাদের ক্ষমতা থাকে এবং আমাদের নির্বাচন কমিশনের ক্ষমতা আছে। সেটা পৃথিবীর মধ্যে বেশি কি কম আমি সেদিকে যাব না, যা আছে যথেষ্ট। তো আমি কিন্তু কেন জানো নির্বাচন কমিশনকে যে অথর্ব বলে ব্যবহার করতে পারছে না এই শব্দে আমি যেতে চাই না, এই জন্য যেতে চাই না তারা ক্ষমতা প্রয়োগ করতে পারছেন না যথেষ্ট সুযোগ থাকার পরে, এটা হচ্ছে সত্য। কিন্তু আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচন কমিশন গঠিত হওয়া থেকে শুরু করে তাদের যে পারঙ্গমতা, নৈতিক শক্তি, এগুলো বোধহয় ঠিক কার্যকর থাকে না আর আমাদের রাজনৈতিক বাস্তবতায়। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে হয়তো খুব কড়া হয়ে যাবে, যদি এই ক্ষেত্রে আমি হিজ মাস্টার ভয়েস কথাটা বলি, সেটা শক্ত হয়ে যাবে, আমি শক্ত করে বলতে চাই না, কিন্তু অনেকটা ওই রকমই যে তাদের ভেতরে তাদের কেউ কেউ বলেন মেরুদণ্ড সমস্যা ইত্যাদি, কিন্তু সেগুলোর পেছনে তো কিছু ঔষধ কাজ করে এবং সেই সব ঔষধের প্রয়োগ অপপ্রয়োগের কারণে তাদের আসলে যা ভূমিকা রাখার কথা রঙ্গমঞ্চে বলি আর এমনি মঞ্চে বলি, সেই ভূমিকাটা তারা শেষ পর্যন্ত রাখতে পারেন না। এটা হচ্ছে চরম বাস্তবতাই, একটা ক্ষেত্রে নয়, আমাদের রাজনৈতিক সংস্কৃতির সর্বক্ষেত্রেই তাই। কিন্তু 2011 সালে কিন্তু এই আওয়ামী লীগ সরকারের সময়ই 11 ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল, হয়তো আপনাদের মনে আছে। সেই সময় কিন্তু অপেক্ষাকৃতভাবে দলীয় কোন্দল এবং প্রতিপক্ষের হামলার ঘটনা কম হয়েছে এবং নির্বাচনও বলা যায় যে অনেকটাই সুষ্ঠু হয়েছে এবং নিহতের সংখ্যাও অনেক কম ছিল। নিহতের সংখ্যা ছিল মাত্র 4। এবার প্রথম 2 ধাপেই আমরা দেখছি যে নিহতের সংখ্যা কিন্তু 32। একই দল ক্ষমতায়, তাহলে কেন একই দৃষ্টিভঙ্গি বিষয়ে কাজ করেছে কিনা, এটা হচ্ছে বড় প্রশ্ন। যে ওই সময় নির্বাচনের দৃষ্টিভঙ্গিটা কি ছিল, দলীয় দৃষ্টিভঙ্গি কতটা, কি পর্যায় পর্যন্ত যাব কি যাব না, এই বিবেচনাটা একরকম ছিল। আবার 2 হতে পারে যে নির্বাচন কমিশন তখন যারা ভূমিকা রেখেছেন তারা অনেক সময় হয় কি, আমি চাপিয়ে দিলাম, আমি বলে দিলাম, সেই বলাটা আমি যে গ্রহণ করে ভূমিকা রাখবো, আমি সেটা কতটা নিজের মতো করে একটু এডিট করে চলতে পারি কি পারি না, ওই সক্ষমতার ব্যাপার কারো কারোর মধ্যে থাকে, আবার কারো কারোর মধ্যে থাকে না। সেটি একটি বিষয়। আর বড় বিষয় হচ্ছে ওই সময়ের নির্বাচনে দৃষ্টিভঙ্গি, দলীয় শক্তির দৃষ্টিভঙ্গি কেমন ছিল, কেমন ভাবে চলবে নির্বাচন, সেটার যে ছবিটা আঁকা হয়েছিল, এবারের ছবিটা আঁকা এক ছিল কিনা, এটা একটা বড় প্রশ্ন। জেনারেলাইজ করার কোনো উপায় নেই। জনাব বদিউল আলম মজুমদার, আমি আমাদের সঞ্জিত বাবুর যে হতাশা আমি অনুধাবন করতে পারি, কিন্তু আমি এটা যৌক্তিকতা খুঁজে পাই না। কারণ এই নির্বাচন কমিশনকে তারাই নিয়োগ দিয়েছেন এবং যখন নিয়োগের সময় আমরা বলেছিলাম, আমি তখন লিখেছিলাম ও বলেছিলাম যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের সম্পর্কে তাদের থেকে বেশি কিছু আশা করাটা হয়তো দুরাশা হবে এবং নিয়োগ প্রক্রিয়া এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তো আপনি আম গাছ লাগিয়ে তো আপনি কাঁঠাল পেতে পারেন না। তো আপনি যেইসব ব্যক্তিরা এবং এই অবস্থার জন্য যেই তারা যে ক্ষমতা ব্যবহার করতে পারছেন না, এটা হতে পারে তাদের সক্ষমতার অভাব, হতে পারে তাদের নিরপেক্ষতার অভাব, হতে পারে তাদের এই যে সাহসিকতার অভাব, কিংবা সবগুলোই, হয়তো বা সবগুলোই। কারণ সঠিক ব্যক্তিরা সেখানে নিয়োগ পান নাই। কিন্তু আবার একই সাথে যে প্রশ্নটা এসছে 2011, 12, 13-তে যে সকল নির্বাচন হয়েছে, 13 পর্যন্ত যেমন 5টা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয়েছে। ওই সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো প্রাণহানি ঘটেনি, এই যে সহিংসতা খুব সীমিত। এবং ওর একটা বড় কারণ ছিল যে তখন সরকারের যে উনি বলছেন সেই দিকে ইঙ্গিত করেছেন, আরো সুস্পষ্ট বলবো, সরকারের তখন যে স্ট্র্যাটেজি ছিল যে তখন
সেই ওই যে 10ম জাতীয় সংসদ নির্বাচন সামনে, এবং তারা সংবিধান সংশোধন করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে, এবং তখন তারা প্রমাণ করতে চেয়েছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব। তাই সরকারের পক্ষ থেকে, সরকার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো নিয়ন্ত্রণ, ওই যে নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করার সেই রকম প্রচেষ্টা চালানো হয়নি। তারা সর্বতভাবে চেষ্টা করেছে, যেমন গাজীপুরের নির্বাচনে ক্ষমতাসীন দল সর্বতভাবে চেষ্টা করে জেতার জন্য, কিন্তু সেই রকম, কারণ তারা সারা শুধু বাংলাদেশিদেরকেই নয়, সারা পৃথিবীর কাছে তারা এটা প্রমাণ করতে চেয়েছিল যে দলীয় সরকার এখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব, কারণ পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তারা তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন করার বিধান করেছিল। কিন্তু এখন তো আর সেই অবস্থা নেই। কিন্তু এই নির্বাচন কমিশন যেটা প্রমাণ করেছে যে দলীয় সরকারের অধীনে এমনকি ইউনিয়ন পরিষদ নির্বাচনও করা সম্ভবপর নয়। একটা কথা আমি যুক্ত করতে চাই, এর ভিকটিম কিন্তু এই নির্বাচন কমিশনের যে এই যে অপারগতা কিংবা নিরপেক্ষতাহীনতা, এর ভিকটিম কিন্তু এই ক্ষমতাসীন দলের অনেক নেতা কর্মী, যারা মনোনয়ন বাণিজ্যের শিকার হয়েছে, যারা ভালো লোক হয়ে মনোনয়ন পায়নি, তা সত্ত্বেও আমি বলবো কিছু ভালো লোক নির্বাচিত হয়ে এসছে, এটাই ইতিবাচক। যেমন আমি একজনকে জানি বটিয়াঘাটা ইউনিয়নে খুলনার, যে মনোরঞ্জন মন্ডল, তাকে মনোনয়ন দেওয়া হয়নি, একজন সৎ মানুষ, একজন আগে, কিন্তু তিনি এই যে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন। এরকম ভালো মানুষ কিছু কিছু নির্বাচিত হয়েছে এই নির্বাচন কমিশনের অপারগতা, এই ব্যর্থতা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত। তো ওটাই ইতিবাচক আমি বলবো। জি, মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে, সেই আলোচনায় আমরা ফিরে আসবো। তার আগে একজন দর্শক ফোন করেছেন, যদি একটু ফোনটি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি পিরিজপুরের কাউখালী থেকে খসরু বলছি। আমি জনাব মদিউল্লাহ সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনি নির্বাচন সংগ্রামে দীর্ঘদিন কথা বলে আসছেন, সেক্ষেত্রে আমি প্রশ্ন রাখতে চাই যে আমার জেলায় মঠবাড়িয়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় 6টি তাজা প্রাণ হারিয়ে গেল। এছাড়া চলমান বিচ্ছিন্ন ঘটনা চলছে, নির্বাচন উত্তর চলছে। শেষ প্রশ্ন আপনার কাছে যে এই যে প্রাণহানি হলো, এই প্রাণহানির দায় কে বহন করবে, নির্বাচন কমিশন না সরকার? যেহেতু নির্বাচন কমিশনকে সাংবিধানিকভাবে অনেক ক্ষমতা দেওয়া আছে, তারা সেই ক্ষমতা প্রয়োগ করলে হয়তো এই প্রাণহানিগুলো হতো না। এর দায় কে বহন করবে, জাতি জানতে চায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। আপনাকে প্রশ্নটি করেছেন। হ্যাঁ, এটা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার দায় নির্বাচন কমিশনের। তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই কাজের জন্য, তারা শপথ গ্রহণ করেছে এই দায়িত্ব পালন করার জন্য, অতএব দায় তাদের। হ্যাঁ, অবশ্যই পুলিশ কিংবা ওই যে সকল কর্মকর্তা ওখানে জড়িত ছিল, যারা এই যে সহিংসতা নিয়ন্ত্রণ করতে পারে নাই, তারপরে প্রাণহানি ঘটেছে, তাদের দায় আছে, কিন্তু আলটিমেট দায়টা হলো নির্বাচন কমিশনের। তাই নির্বাচন কমিশনেরই দায়িত্ব নিতে হবে, এবং দায়িত্বশীল ব্যক্তি হলে তারা এর মধ্যে দায় নিয়ে তারা সরে দাঁড়াতো, কারণ তারা ব্যর্থ হয়েছে, এবং এই যে অহেতুক এই সকল প্রাণহানি ঘটেছে। এবং কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের নির্বাচন কমিশন সুরঞ্জিত সেনগুপ্তের ভাষা ব্যবহার করে নড়েও না চড়েও না। তো আমরা সেই অবস্থায়, এবং এটা আমাদেরকে কিন্তু একটা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। কারণ নির্বাচনটা হলো শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদলের পথ, সভ্য পথ, এটা নিয়মতান্ত্রিক পথ। তো শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল যদি না হয়, তাহলে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা ধসে পড়ে। আর শুধু তাই নয়, শান্তিপূর্ণভাবে ক্ষমতা বদল না হলে একটা অশান্তির পথ এর মাধ্যমে আমরা একটা অশান্তির পথ ধরেছি। তার মানে এই দেশে শান্তি বিরাজ করা দীর্ঘমেয়াদী ভাবে, এটা বোধহয় ওই যে আমাদের, আমি জানি না আমরা এই দেশে আর শান্তি প্রতিষ্ঠিত হবে কিনা। জি, আমাদের যে দর্শক ফোন করেছিলেন নির্বাচনী সহিংসতা নিয়ে কথা বলছিলেন, আসলে এই নির্বাচনের পরে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে নির্বাচনী সহিংসতা এবং প্রাণহানির ঘটনা। এবং উদ্বেগের বিষয় হচ্ছে যে পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব যাদের, সেই নির্বাচন কমিশন বলেছে যে আরো বেশি সহিংসতার আশঙ্কা তারা সামনে করছেন। এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার গত সোমবার তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে প্রার্থী ও সমর্থকরা অসহিষ্ণু হয়ে উঠছেন, সেই কারণে সামনে সহিংসতা আরো বাড়তে পারে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এ ধরনের আশঙ্কা থাকলে
তারা আগাম ব্যবস্থা কেন নেননি, সেই আলোচনায় আমরা আসবো। তার আগে একটি বিরতিতে যাচ্ছি, আমরা একটি প্রতিবেদনও দেখবো নির্বাচনী সহিংসতার উপর। দর্শক, আপ অ্যান্ড টপ পূর্বাপর অনুষ্ঠানে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি কিছুক্ষণ পর। যেন আমার অভিনয় সবার ভালোবাসা জয় করে, প্রকৃতি দেওয়ার জন্য আমার নাম ছুঁয়ে যায়। আমাকে দেখতে চাই সবার মাঝে, আমরা সেই স্বপ্ন বাঁচত। আর এই পথ চলে আমার সাথে আপন খাদ্য। আমার আত্মবিশ্বাস আপন টপ, আমার আত্মবিশ্বাসই আমার সফলতা। লাড্ডু খেয়েছো? মা, পেট ব্যথা। আরো খাও লাড্ডু। এক্সকিউজ মি, লাড্ডু আমি বানিয়েছি, প্রবলেম এখানে। আর রক্ষা করবে লাইফ বয়, পেট ব্যথা কারেকশন কি? ডক্টরের থেকে শোনো, জীবাণু এখান থেকে এখানে, আর পরে পেট ব্যথা। এই জন্য লাইফ বয়, 10টা ইনফেকশনের জীবাণু, আপনার সুরক্ষা। গায়ে থেকেও বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ। থেকেও পাশেই যেন নির্ভরতার স্পষ্ট আওয়াজ। এবার হবেই বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ। এবার কি আর কথা যাবে? সুপার স্পিডে বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ। সুপার স্পিড, সুপার থ্রি কাভারেজ, সুপার ফাইভ কন্টিনিউস, গ্রামীণ ফোন সুপার নেটওয়ার্ক, এই তো সময় বাংলাদেশ। সর্বোচ্চ গ্রামীণ ফোন। পানির সাথে আমি গভীর ভালোবাসা, আর সেই ভালোবাসার পানি সবচেয়ে বিশুদ্ধ পানিতে আমরা পৌঁছে দিই আপনার তৃষ্ণা মেটাতে। স্পা ড্রিঙ্কিং ওয়াটার, পানির জন্য ভালোবাসা। ফাটাফাটি চলছে শহর জুড়ে, যদি থাকেন বলি তো না ফাটাফাটি। তাই ব্যবহার করুন 100% ভার্জিন ম্যাটেরিয়াল তৈরি ফুড গ্রেডের পেনকল সামগ্রী, যা অধিক টেকসই, সহজে থাকে না, ভালো না। পেনকল নিশ্চিন্ত বছর। অবৈধ অনবন্ধিত স্কিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। আপনার বন্ধুর সচল রেডিও কানেকশন বায়োমেট্রিক পদ্ধতিতে করুন রি-রেজিস্ট্রেশন। রি-রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকা রিচার্জ করলেই পাবেন 3 GB পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই আপনার এয়ারটেল কানেকশন রি-রেজিস্ট্রেশন করুন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। এখন ফেয়ার লাভলি ম্যাক্স প্ল্যানের 50 গ্রাম প্যাকের সাথে পাচ্ছেন একটি আকর্ষণীয় ইয়ারফোন ফ্রি। বাংলাদেশে উৎপাদিত পেপসিকোর আন্তর্জাতিক ড্রিঙ্কিং ওয়াটার ব্র্যান্ড। ওই হাত উপরে ববি, হাত উপরে। শরীরে দুর্গন্ধ, শরীরে দুর্গন্ধের কারণ লুকিয়ে থাকা জীবাণু। নতুন লাইফ বয় লেমন ফ্রেশ 10টি রোগ সৃষ্টিকারী জীবাণু ও শরীরের দুর্গন্ধের মতো সমস্যা থেকে দেয় সুরক্ষা। নতুন লাইফ বয় লেমন ফ্রেশ। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক কলবে, সন্ধ্যায় আরেকটা। মেয়াদের যা চরম, হাতে পেলে বোনাসটা। কথা আর ইন্টারনেটের বেস্ট অফার শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। অ্যান্টিব্যাকটেরিয়াল জিঙ্ক মাউথওয়াশের শক্তিতে মুখের কোনায় কোনায় পরিষ্কার করতে ব্যবহার করুন ফ্লোটা, আর পান দুর্দান্ত ফ্রেশনেসের সাথে ঝকঝকে হাসি।
চর্চার দুর্দান্ত প্রশ্ন বানায় দুর্দান্ত মুহূর্ত। ফাটাফাটি চলছে শহর জুড়ে, যদি থাকেন বলি তো না ফাটাফাটি। তাই ব্যবহার করুন 100% ভার্জিন ম্যাটেরিয়াল তৈরি ফুড গ্রেডের পেন্টল সামগ্রী, যা অধিক টেকসই, সহজে থাকে না, ভাঙে না। পেন্টল নিশ্চিন্ত বহু বছর। ওয়ালটন মোবাইল এবং ট্যাব এখন 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে পাওয়া যাচ্ছে দেশের সকল ওয়ালটন প্লাজায়। ওয়ালটন। আমরা যদি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে তাকে ডিপ স্কিন সেলফের নিচে পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভিতরে গিয়ে ডেড সেল সেল করে আর বের করে আনে নতুন হোয়াইট সেল। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হল পন্ডস এর বিকাশ। অবৈধ অনবন্ধিত স্কিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। আপনার বন্ধুর সচল এয়ারটেল কানেকশন বায়োমেট্রিক পদ্ধতিতে করুন রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকা রিচার্জ করলেই পাবেন 3 GB পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই আপনার এয়ারটেল কানেকশন রেজিস্ট্রেশন করুন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। মেয়েরা যদি দিনের বেলায় কাজ করে আর শাড়ি করে তা অ্যালাউড, কিন্তু সে একই কাজ যদি মেয়েরা রাতে করে, রাতে বাইরে নো নট অ্যালাউড। আর সাথে সেই পুরনো ডায়লগ, লোকে কি বলবে। কালকে বিশ্বাস করে মেয়েরা শাড়ি করবে 3 থেকে রাত পর্যন্ত, তাই চুলে শাইন করবে ডে টু নাইট। 5টি ন্যাচারাল সমৃদ্ধ কালকে স্মার্ট শাইন চুলকে দেয় লং লাস্টিং শাইন। তো শাইন করো 3 থেকে রাত পর্যন্ত। আপনারা করুন, কারণ স্যাবলাপের উত্তর তখন আরো বেশি। স্যাবলাপ অথবা পেপসি 1 ও 2 লিটারের হলুদ ক্যাপের নিচে করতে 6969 নম্বরে SMS করুন আর প্রতিদিন 10,000 জন জিতে নিন 20 টাকার টক টাইম, প্রতিদিন একটি LED টিভি আর প্রতি ঘন্টায় একটি মোবাইল ফোন। উচ্ছ্বাস ছড়িয়ে দিন সবার মাঝে। শান্তি আনতে লাইফস্টাইল কিনলাম নতুন সিমটা, সকালে এক করবে সন্ধ্যায় আরেকটা, মেয়াদের যা চরম হাতে পেলে বোনাসটা বোনাসটা। কথা আর ইন্টারনেটের বেস্ট অফার শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। আজ ফেয়ারলাভলি চ্যালেঞ্জ করছে সারা পৃথিবীকে। দুবাই, সিঙ্গাপুর আর জাপানের কিছু বিখ্যাত ক্রিমকে চ্যালেঞ্জ করা যায় মুখে এক পাশে ফেয়ারলাভলি এবং অন্য পাশে কিছু আন্তর্জাতিক ক্রিম। আর ফলাফল দুবাই, সিঙ্গাপুর এবং জাপানের ক্রিমের কাছে ফেয়ারলাভলি আনবিটেবল। ফেয়ারলাভলি সারা পৃথিবীকে চ্যালেঞ্জ। স্বপ্ন ছিল যেন আমার অভিনয় সবার ভালোবাসা জয় করে, প্রতিটি দেওয়ার জন্য আমার নাম ছুঁয়ে যায়। আমাকে দেখতে চাই সবার মাঝে। আমার সেই স্বপ্ন বাঁধে আর এই পথ চালায় আমার সাথে আপন সাবিত করে। আমার আত্মবিশ্বাস আপন পাব, আমার আত্মবিশ্বাসই আমার সফলতা। আকাঙ্ক্ষা পূর্বাপর অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি এবং আমাদের আজকের আলোচনার বিষয় ইউপি নির্বাচন ও ইসির দায়। আমরা সহিংসতা নিয়ে কথা বলছিলাম। সহিংসতার আলোচনায় যাওয়ার আগে দ্বিতীয় দফার নির্বাচনের পরে কি ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে সেটি নিয়ে যদি আমাদের এক সহকর্মী বানানো একটি রিপোর্ট আমরা দেখে নিই। এই কান্না সন্তান হারানোর, যাকে নিয়ে স্বপ্ন শেষ ছিল না বাবা মার। সেই স্বপ্ন পূরণের পথে হাঁটছিল ছেলে, কিন্তু কে জানতো নির্বাচনের সহিংসতায় তছনছ হয়ে যাবে সবকিছু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজন মৃধা বৃহস্পতিবার ইউপি নির্বাচনে পুলিশের গুলিতে মারা যান তিনি। সন্তানের এমন মৃত্যু কিছুতেই মানতে পারছেন না মা। সন্তানের লাশ কাঁধে নেওয়া কতটা কষ্টের তা কেবলই বাবাই বোঝেন। আমার বাবাকে তোমার কষ্ট দেওয়া না, তোমার আমার দাদা
সুজনের মৃত্যুতে বিষাদের ছায়া এলাকাবাসীর মাঝেও। তাদের দাবি দৃষ্টান্তমূলক শাস্তি হোক দায়ীদের। মাদারপুর ডিস্ট্রিক্ট লিডার সে ভালো একজন ছাত্র, তারা কি কারণে মারলো পুলিশে, এটা বিচার চাই। ভোট গণনার সময় 2 ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পুলিশ গুলি ছুড়লে নিহত হন সুজন। যদিও এ নিয়ে কথা বলেনি প্রশাসনের কেউ। নির্বাচনী সহিংসতায় ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় মানিকগঞ্জের ইমান আলী ও তার ছেলে। এই ঘটনায় প্রাণ গেছে ইমান আলীর স্ত্রী মেমেসা বেগমের। ভাত বেড়ে দিছে, ভাত আমি হাত দিছি, এমন সময় আমার বাড়ি ভাত সব মিছিল দিয়ে উঠে পড়ছে। যারা জিতছে, যারা মনে করেন আইসা আমার বাড়ি হাওয়া দিয়ে ডাইরেক্ট আমার বাড়ি ঘর। আমার মাথায় 3টা কোপ দিছে বাবারে। আমার মারে ডাইনে নিয়ে আমাকে বাড়ির বাইরে পালানের ভিতরে নিয়ে মারে কুবাইয়া বাইরে আমার গিলিমেলু বার করে ফেলাইছে। আহাজারি চলছে নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুরের বিপ্লব হোসেনের বাড়িতেও। সুজন, ইমন আলী কিংবা বিপ্লবী নয়, দ্বিতীয় ধাপের ভোটে সারা দেশে স্বজন হারিয়েছে এমন আরো 5 পরিবার, যেখানে এখন কেবলই শোকের কান্না। মাফতুহা মিলি, চ্যানেল 24। আশঙ্কার কথা হচ্ছে যে যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে নারী আছেন, শিশু আছেন, বৃদ্ধা আছেন এবং যাদের হয়তো নির্বাচনী কর্মকাণ্ডের সাথে তেমন কোনো সংশ্লিষ্টতা ছিল না। এবং আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারানোর কথা বলা হচ্ছিল এবং পত্রপত্রিকা আমি যেটি দেখেছি যে এ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে 2 দফায় মারা গেছে কমপক্ষে 8 জন। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তিনি দায়িত্বপ্রাপ্ত এসপি এবং ওসিদেরকে ডেকেছিলেন এবং তিনি বলেছেন যে বন্দুক নিয়ে মাঠে দাঁড়িয়ে থাকবেন না, প্রয়োজনে দায়িত্ব থেকে অব্যাহতি নেন এবং তাদেরকে বরখাস্ত করারও হুমকি দিয়েছেন এবং বলেছেন যে আরো কঠোর হতে হবে তাদেরকে। এ বিষয়ে আপনাদের মূল্যায়ন জানতে চাই। দেখুন, আমি সবার মতোই আমি খুব শোকাভিভূত। এমন পৈশাচিকতাই বলবো, পৈশাচিকতা, মর্মান্তিক মৃত্যু, একেবারে হাতে নেওয়া মৃত্যু, দৈব দুর্বিপাকে না। এই মৃত্যুগুলো সভ্য সমাজে যখন ঘটে নির্বাচনকে কেন্দ্র করে, তখন দায় কাউকে না কাউকে তো নিতেই হয়। কিন্তু আমাদের সভ্যতা এই পর্যায়ে পৌঁছেনি যে আমরা যাদের দায় নেওয়ার কথা তারা দায়িত্ব নেন না কখনো। দায়িত্ব নিক বা না নিক বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে কেন এরকম ঘটবে এবং পৌনঃপুনিকভাবে ঘটবে, এর কি কোনো সুরাহা নাই? দেখেন, এই ইউপি নির্বাচনকে ঘিরে যে মৃত্যুগুলো ঘটছে, যে নিহতের ঘটনাগুলো ঘটছে, এর অনেকগুলো মাত্রিকতা আছে। খুন হচ্ছে, আহত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে, খুন হচ্ছে, নিহত হচ্ছে প্রতিপক্ষদের আঘাতে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় যারা আছে। আবার যারা প্রতিদ্বন্দ্বিতায় মারা যাচ্ছে বা আহত হচ্ছে বা খুনোখুনি করছে, তাদের মধ্যে এবার আবার প্রকৃত অর্থে বিরোধী দল যদি বিএনপিকেই বলি, বিএনপির নিজস্ব যে নাজুক অবস্থা, এটা সেই নাজুক অবস্থা নিজেদের সৃষ্ট কিছুটা হয়তো প্রতিপক্ষের দাপটের কারণে যেভাবেই হোক না কেন, তারা যে খুব একটা সহিংসতা করার মতো ক্ষমতা রাখে এবার তা মনে হয়নি। সহিংসতাগুলো সরকার দলীয় দল এবং উপদলের বা বিরুদ্ধ পক্ষ, বিদ্রোহী পক্ষ যেভাবে বলি, তাদের মধ্যে হচ্ছে, নিজেদের মারামারি করছে। এখন এর চরিত্রে প্রথমটি যেটি আছে, এই যে আপনি একটু আগে বললেন যে ইসি বলে দিয়েছে পুলিশ প্রশাসনকে যে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকেন, তাহলে তিনি কি বলতে যাচ্ছেন? যে আপনারা বন্দুকের ব্যবহার করবেন। এটা যদি বলে থাকেন, তাহলে বলবো যে আমাদের দুর্ভাগ্য এই, বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি এতই দুর্বল যে তারা একটা কিছু সংকট থেকে মুক্ত করার জন্য, সহিংসতা থেকে বাঁচানোর জন্য তাদের আর কোনো পথ খোলা নেই, গুলি করে মারা ছাড়া? তাহলে তো সাংঘাতিক একটা দুর্বল, নিষ্ক্রিয় একটি বাহিনী। আমরা তেমনটি ভাবতে চাই না, তেমনটি মানতেও চাই না। তাহলে সম্ভবত যারা প্রয়োগ করছে বা যারা প্রয়োগ করাচ্ছে তাদের দিয়ে, সে পথটি খুব ভুল। এবং আমরা আমাদেরই আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের স্বার্থ রক্ষা করবে, আমাদের নিরাপত্তা দেবে, তাদের